দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার অঞ্চলটির তুবাস শহরে শতাধিক ইসরায়েলি সেনা সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয়। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে বড় সেনা সমাবেশ। শহরটিতে ঢুকে সেখানকার কিছু ফিলিস্তিনি বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয় নেতানিয়াহুর সেনারা। তুবাসের গভর্নর জানান, ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকেও গুলি ছুড়েছে। এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, এটি বিস্তৃত পরিসরে একটি সন্ত্রাস বিরোধী অভিযান, যা কয়েকদিন ধরে চলতে পারে। অপরদিকে গাজার বেশ কিছু এলাকায় ইসরায়েলের বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। 1 জানুয়ারি 2027 থেকে এই দায়িত্ব গ্রহণের জন্য সদস্য রাষ্ট্রগুলিকে প্রার্থী মনোনয়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি। 15 সদস্যের নিরাপত্তা পরিষদ ও 193 সদস্যের সাধারণ পরিষদের সভাপতি একটি যৌথ চিঠিতে প্রার্থী মনোনয়নের জন্য আমন্ত্রণ জানান। এর মাধ্যমে বর্তমান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জায়গায় নতুন একজন নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। চিঠিতে সদস্য রাষ্ট্রগুলোকে নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে। এরই মধ্যে এই পদের জন্য চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাশেলে, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান এবং আর্জেন্টিনার কূটনীতিক রাফায়েল গ্রোসির নাম প্রকাশ্যে এসেছে। তবে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করতে 5 স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন ও ফ্রান্সের একমত হতে হবে। হংকংয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 44 জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে 279 জন। স্থানীয় সময় বুধবার দুপুরে শহরের তাইপো এলাকার 32 তলা একটি ভবনে আগুন লাগে, যা রাতেও জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিস জানায়, ওয়াং ফুক কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সটিতে মোট 8টি ভবন রয়েছে, যেখানে 2000 অ্যাপার্টমেন্টে 4600 জনের বেশি মানুষ বাস করেন। আগুনের কারণে হংকংয়ের প্রধান দুটি মহাসড়কের একটি বন্ধ করে দেওয়া হয়, তাতে ব্যাহত হয় যান চলাচল। এছাড়া বৃহস্পতিবার শহরের অন্তত 6টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়। পূর্ব আফ্রিকার দেশ গিনি বিসাওয়ে সেনা অভ্যুত্থানের পর গ্রেপ্তার করা হয়েছে দেশটির প্রেসিডেন্টকে। স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর একটি দল। পুরো দেশের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেন তারা। এছাড়া আকাশ, নৌ ও স্থল সহ সব সীমান্ত বন্ধ ও রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এর আগে বুধবার দেশটির প্রেসিডেন্ট প্যালেস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সদর দফতরের কাছে গোলাগুলির শব্দ শোনা যায়। চলতি সপ্তাহে গিনি বিসাওয়ে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে 2 শীর্ষস্থানীয় প্রার্থীর প্রত্যেকেই নিজেকে বিজয়ী বলে ঘোষণা দেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার কথা ছিল, কিন্তু তার আগেই অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচনী প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেয় সেনাবাহিনী। থাইল্যান্ডের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 33 জনে দাঁড়িয়েছে। ত্রাণ ও মেডিকেল সামগ্রী পৌঁছে দিতে 20টি হেলিকপ্টার ও 200 নৌযান নিয়োগ করেছে থাই কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলোর হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বন্যায় দেশটির 9টি প্রদেশের 9,80,000 বাড়ি ও 27 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হ্যাট ইয়াই শহরে। রয়টার্স জানিয়েছে, গেল কয়েকদিনের বিরামহীন ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের 9টি প্রদেশ ও প্রতিবেশী মালয়েশিয়ার 8টি প্রদেশ প্লাবিত হয়। ভিয়েতনামে আছে বিস্ময়কর এক ধূপকাঠি গ্রাম। এই গ্রাম অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে শুধু ধূপকাঠির কারণে। কাং ফু চাও নামক এই গ্রামে ঢুকতেই চোখ ধাঁধিয়ে যায় নানা রঙের ধূপকাঠিতে, যা গ্রামটির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সেখানকার মানুষের আর্থিকভাবে শক্তিশালী করে তুলেছে। বিশ্বের অনেক দেশেই ধূপকাঠি জ্বালানো একটি গুরুত্বপূর্ণ রীতি। বিশেষ করে হিন্দু ধর্মে পূজা অর্চনার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি। ধূপকাঠি সাধারণত ধর্মীয় রীতি, মানসিক শান্তি এবং পরিবেশের নেগেটিভ শক্তি দূর করে বলে বিশ্বাস করেন অনেকেই। তবে ভিয়েতনামের একটি গ্রাম অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে শুধুমাত্র ধূপকাঠি বিক্রি করেই।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উপকণ্ঠে অবস্থিত কাংফু চাও নামক গ্রামটিতে যত দূর চোখ যায় শুধু রঙিন ধূপকাঠি দেখতে পাওয়া যায়। গ্রামটি মূলত রঙিন ধূপকাঠি তৈরির জন্য ব্যাপক পরিচিত এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই গ্রামে শত বর্ষ ধরে ধূপকাঠি তৈরির ঐতিহ্য রয়েছে, যা এটিকে ধূপকাঠির গ্রাম হিসেবে পরিচিতি দিয়েছে। ধূপকাঠি সাধারণত কালো রঙের হলেও ভিয়েতনামের ধূপকাঠিগুলো রঙিন। 3টি রং লাল, সবুজ ও হলুদ হয় এখানে তৈরি ধূপকাঠিগুলো। গ্রামের বেশিরভাগ বাড়ির বাইরে ফাঁকা জমিতে ধূপকাঠি শুকিয়ে রাখার দৃশ্য দেখা যায়। নানা নকশায় ধূপকাঠি সাজিয়ে শুকাতে দেওয়া হয়, যা মুগ্ধ করে পর্যটকদের। এই গ্রামের মানুষের মূল পেশা ধূপকাঠি তৈরি হলেও তারা ধূপকাঠি বিক্রির পাশাপাশি পর্যটকদের কাছ থেকেও অর্থ উপার্জন করে থাকে, কারণ এই গ্রামে ঘুরতে গিয়ে কোনো সেলফি বা ছবি বিনামূল্যে তোলা যায় না। যেসব পর্যটকরা এসব রঙিন ধূপকাঠির সঙ্গে ছবি বা সেলফি তুলতে চান তাদের কাছ থেকে টাকা নেন স্থানীয়রা। ছবি তুলতে নেওয়া হয় স্থানীয় মুদ্রায় 50,000 ডং, যা বাংলাদেশি মুদ্রায় 250 থেকে 300 টাকা। ছবি তুলতে পর্যটকদের টাকা গুনতে হলেও এখানে ধূপকাঠির দাম খুবই কম। এ কারণে বেড়াতে আসা পর্যটকরাও প্রচুর পরিমাণে ধূপকাঠি কিনে নিয়ে যান। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আমাদের পরবর্তী আয়োজন দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।